আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আইডিয়াল কমার্স কেয়ারের ডিজিটাল প্ল্যাটফর্মে সকলকে স্বাগতম। আমরা এখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের তৃতীয় চ্যাপ্টার অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এই চ্যাপ্টারের সম্পূর্ণ বেসিক থেকে সমাধান করার চেষ্টা করব। যারা লাইভে যুক্ত হয়েছো, কে কোথা থেকে যুক্ত হয়েছো এবং আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। আমরা এই ক্লাসটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে এখনই শুরু করে দেবো ইনশাআল্লাহ। ওকে, তোমরা শুনতে পাচ্ছ ভাইয়া? দেখো তো আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। তাহলে আমাদের আজ যে বিষয়ে আলোচনা করব এই বিষয়ের নাম হচ্ছে ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। ওকে, এটা আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ম্যাক্সিমাম বইয়ের তৃতীয় নাম্বার চ্যাপ্টার, ঠিক আছে? তোমাদের সকল ডিপার্টমেন্টে থার্ড চ্যাপ্টারে এটা মূলত আছে। তা এই অংশে আমরা যদি গণনা করি 1 2 3 4 5 টোটাল 5টি বিষয়ের ওয়ার্কিং যদি আমরা ভালো করে বুঝি তাহলে খুব সহজেই আমাদের 10 থেকে 14 মার্কের অঙ্ক কমন পড়বে। কত মার্কের বলো তো ভাইয়া? 10 থেকে 14 নাম্বার। এটা আমাদের থার্ড চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম বলেছি ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। এখানে আমাদের অঙ্ক আসে মূলত 10 থেকে 14 মার্কস। বলো ভাইয়া। যেগুলো প্রয়োজন আমি বলবো, হ্যাঁ, ওইসব বিষয়ে আপাতত দরকার নাই। আমার যেগুলো দরকার সেগুলো অবশ্যই ক্লাসে বলবো। যদি না বোঝো সেগুলো জিজ্ঞাসা করবা। ভেরিয়েবল মানে সবাই জানো, ভেরিয়েবলের কি মানে দরকার বলো? ওকে, তাহলে এখন আমরা যে চ্যাপ্টারটা করবো আবারও বলতেছি ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। আর এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে কত? 10 থেকে 14 মার্ক। এখানে মূলত টোটাল 5টি বেসিক বিষয় মনে রাখতে হবে। এই 5টি বেসিক বিষয় যদি মনে রাখতে পারো তাহলে এখানে আমাদের আর অজানা কোনো কিছু থাকবে না। মানে যেভাবেই কোশ্চেন আসুক তোমরা কোশ্চেন অ্যান্সার করে আসতে পারবা। তবে যারা বেসিকই মনোযোগী না হবা, এই চ্যাপ্টার অঙ্ক এ যাবৎকাল যত সাবজেক্ট করেছো তার থেকে মানে কঠিন মনে হবে এই চ্যাপ্টারের অঙ্কটা। আর যদি একবার বেসিক ঢুকে যায়, কারণ একটা নিয়মে অঙ্ক চলে, এই নিয়মের বাইরে না এই চ্যাপ্টারটা। এই জন্য আমাদের
প্রথম থেকে আমরা চাইবো যে আগে বেসিকটা কভার করতে, আর আগামী দিন আমরা অঙ্ক শেখাবো ইনশাল্লাহ। তাহলে আমরা 1 নাম্বার বেসিকটা তোমাদের বিগত চ্যাপ্টারেই শিখাইছি। এখানে আমাদের এটা মূলত ওয়ার্কিং এর মাধ্যমে করে নেওয়া লাগে। তোমাদের শিখাইছিলাম যে ওপেনিং এর সাথে কি যোগ করতে হয় বলো তো? প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং। প্রোডাকশন ইকুয়াল এর সাথে আমাদের পরবর্তীতে কি লাগবে বলো তো? সেলস যোগ এন্ডিং। তাহলে দেখো ক্লিয়ার কিনা এ পর্যন্ত? তোমরা এ পর্যন্ত ক্লিয়ার কিনা আগে জানাও সবাই। যারা লাইভে আছো কমেন্টে জানাইতে পারো। সবাই ক্লিয়ার? ঠিক আছে। আর তোমাদের এমনি জানাই রাখি, এই চ্যাপ্টারটি মানে এই বইটাই ইন ইংলিশ, ঠিক আছে? মানে তোমাদের সম্পূর্ণ ইংলিশে লিখতে হবে, এজন্য অঙ্কগুলো ভালো করে শিখতে হবে। কারণ তোমরা তো আর ইংলিশে লিখে অভ্যস্ত না যে থিওরি ইংলিশে লিখতে পারবা। পার্ট এও এমনকি ইংলিশে লিখতে হয়। হ্যাঁ, তো তোমরা এখন থেকেই পার্ট এ কম বেশি পড়া শুরু করে দিবা। আর অঙ্ক যাতে যাই আসুক যাতে করতে পারো এভাবে শিখতে হবে। কারণ অঙ্ক কোথাও বাদ পড়ে গেলে তুমি থিওরি তো লিখতে পারবা না। এ তো বাংলা না যে বানায়ে লিখে দিলাম। আমার কথা বুঝেছো? ওকে, তাহলে আমাদের 1 নাম্বার নিয়ম কিন্তু শেষ। ওপেনিং এর সাথে কি যোগ করব? প্রোডাকশন। আর সেলস যোগ এন্ডিং। এখানে তোমাদের যদি কোনো একটি অজানা থাকে তাহলে এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবা। আর একটা বিষয় হচ্ছে, যদি ওপেনিং আর এন্ডিং দুইটাই অজানা থাকে, আমরা শিখাইছিলাম যে কোন দিকে কি বড় তার বিপরীত মানটা নির্ণয় করব। না বোঝো নাই? মনে করো তোমার ওপেনিংও দেওয়া নাই, এন্ডিংও দেওয়া নাই। এবার প্রোডাকশন দেওয়া আছে 10,000 আর সেলস দেওয়া আছে মনে করো 8,000। তাহলে তুমি কোন দিকে কম আছে বলো? তাহলে তার মানে বাকি 2,000 এন্ডিং। না বোঝনি? এখন যদি এমন হয় প্রোডাকশন আছে 10,000 আর সেলস আছে 15,000, তাহলে কম আছে কোন দিকে? তার মানে ওপেনিং হবে 5,000। না বোঝনি? মানে যে কোনো দুইটাই যখন মিসিং থাকে তখন দেখবা যে কোন দিকে কম আছে সেই মানটা বের হবে। আর যদি একটি অজানা থাকে তাহলে তো বুঝতেছই যে এই সমীকরণের মাধ্যমে তুমি সমাধান করতে পারবা। আশা করি এ পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়েছো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত যদি ক্লিয়ার হও, এখন আমাদের কস্ট পার ইউনিট নির্ণয় করতে হবে। 2 নম্বরে কি নির্ণয় করতে হবে? কস্ট পার ইউনিট। এই বড় অঙ্কের জন্য আমাদের এই দুইটা ওয়ার্কিং, আর এই চ্যাপ্টারে মাত্র এই দুইটাই ওয়ার্কিং আছে, বুঝেছো? কস্ট পার ইউনিট, বা লিখতে পারো ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট। একটা ঘরের মাধ্যমে লেখো, তাহলে তোমাদের বুঝতে বা আমার বুঝাইতে সুবিধা হবে। এটা আমাদের ভেরিয়েবল। প্রথমটা কি হবে? ভেরিয়েবল। আর এটা অ্যাবজর্পশন। ভেরিয়েবল আর অ্যাবজর্পশন। আর এখানে লিখবো আমরা পার্টিকুলার্স। ওকে, দেখো তো এই অংশ পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা?
ক্লিয়ার? তো এখানে আমাদের গুণে গুণে আইটেম মনে রাখতে হবে, আর আমি যা লিখে দিচ্ছি এর বাইরে না, তাহলে তোমাদের তো টেনশনের কোনো কারণ নাই। আমি যা শেখাবো এইগুলাই, এর বাইরে আর কিছুই না। তাহলে 1 নম্বরে লিখবা তোমরা ডিরেক্ট ম্যাটেরিয়ালস। ডিরেক্ট ম্যাটেরিয়ালস, এই ডিরেক্ট ম্যাটেরিয়ালস ভেরিয়েবলও বসবে আবার অ্যাবজর্পশনও বসবে, মন থাকবে? তাহলে 1 নম্বরে কি আবার বলো, এখনই মুখস্থ হয়ে যাবে বা এখনই আমাদের নিয়ম শেষ হয়ে যাবে, এরপরে তোমাদের আর কোনো কিছু বাসায় দেখা লাগবে না। ডিরেক্ট লেবার, ডিরেক্ট ম্যাটেরিয়ালস আর কি থাকবে, ডিরেক্ট লেবার। ক্লিয়ার কিনা বলো তো? নাম মনে রাখতে পারবা? ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার, নাম মনে থাকবে না? 3 নাম্বার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ম্যানুফ্যাকচারিং কস্ট। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা কস্ট, মন থাকবে? এই অংশটাও 2 জায়গায় যাবে। আর 4 নাম্বার আইটেম, এটাই শেষ আইটেম, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা কস্ট। এই অংশে যাবে না, শুধু লাস্টে যাবে। তাহলে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কোথায় যায়? অ্যাবজর্পশনে যায়। আর বাকি 3টা 2 জায়গায় যায়, এটা মনে থাকবে? সবাই নোট করেছো? সুন্দর করে নোট করে নাও, সবাই নোট করো, গুছায় নোট করো। কালকে যেভাবে পোস্ট করেছিলা এভাবে গ্রুপে পরে পোস্ট করে দিবা। মানে তোমরা নোট করেছো কিনা ওই গ্রুপে পোস্ট করাটাই হচ্ছে প্রমাণ তার। বাসায় যেয়ে তো দেখতে পাচ্ছে না। সবাই ক্লিয়ার? কারো সমস্যা থাকলে আমাকে জানাইতে পারো। কস্ট পার ইউনিট, এভারেজ না, এখানে তো এভারেজের কথা বলিনি, আমি তোমাকে বলেছি জাস্ট কস্ট পার ইউনিট। না, এখানে সেম না, আর ওই এভারেজ কথা এখানে লাগবে না, বুঝেছো? সবাই ক্লিয়ার কিনা বলো ভাইয়া আমাকে, আমি পরের রুলে চলে যাব। ওকে, লাইভে যারা আসো কমেন্টে জানাইতে পারো তোমাদের সুবিধা অসুবিধাগুলা। ওকে, লাইভে কমেন্ট পাইতে হলে তোমাদের এই গুগল মিট বাদ দিতে হবে, বুঝছো? মাঝে একদিন ট্যাক্সের ক্লাস নিছি, মনে করো গুগল মিটের টাইম শেষ, ওরা দেখি তখন সেই আকারে কমেন্ট চলতেছে। লাইভে কমেন্ট হলে একটু ওই গ্রো হয় বেশি, কি আর করা, আমাদের যেহেতু আপডেট সবকিছু, এখন তো আর কমেন্ট চাইলেও পাওয়া যাবে না। তাহলে এগুলো ক্লিয়ার কিনা বলো ভাইয়া? কাউকে যদি ধরি পারবা? এই সুমন, হ্যাঁ 1 নাম্বার সূত্রটা বলো। 1 নাম্বার এই ডাইরেক্ট ম্যাটেরিয়াল না, 1 নাম্বার সূত্র ওপেনিং যোগ প্রোডাকশন ইকুয়াল সেল যোগ এন্ডিং।
ওকে, ঠিক আছে ভাই। এই তানিয়া বলো, তানিয়া বলবে শুধু ভেরিয়েবল কস্টিং এর ভিতরে কি কি ব্যয় যায় তাদের নাম বলো। ভেরিয়েবল কস্টের ভিতরে ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা কস্ট। সিরিয়ালি বলো, সিরিয়ালি বলো। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, হ্যাঁ, লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা কস্ট। ঠিক আছে। মনে করো তোমার পার্ট এ তে শুধু এইটা চেয়েছে, তখন তো আর ডাবল করে ঘর কাটবা না, শুধু এই অংশটা দেখাবা। আবার পার্ট বি তে মনে করো তোমার ওই অ্যাবজর্পশন চেয়েছে, তখন পার্ট বি তে আলাদা করে ওটা করবা না, বোঝোনি? আর যখন ওয়ার্কিং এ করবা তখন আমি যেভাবে করালাম একবারে করাই দিবা, তখন তো এটা চাবে না। তোমার প্রয়োজনে তোমাকে ওয়ার্কিং করে নিতে হবে যখন বড় অঙ্ক করবা। আর ছোট অঙ্কেই তোমরা ওইভাবেও এ বি করে লিখে দিতে পারো, যে প্রথম ঘরের টাকাটা এ আর পরের বির ঘরের টাকাটা বি লিখতে পারো। আর না হলে মনে হলে তোমরা এ আলাদা আর বি আলাদা করে দেখাবা, পারবা না? ওকে, সাদিয়া বলো অ্যাবজর্পশন কস্টিং এ কি কি যায়? তো বলো। ম্যানুফ্যাকচারিং এর মানে কি? ম্যানুফ্যাকচারিং মানে উৎপাদিত, বা উৎপাদন বলতে পারো। উৎপাদিত হলে আবার ডি যোগ করতে হয়, ঠিক আছে, সমস্যা নাই। তো এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলো। তাহলে আমাদের দুইটা কাজ কি সবাই শিখতে পেরেছি? ওকে, এখন আমাদের 3 নাম্বার কাজ। এই 3 নাম্বার কাজ, মনে করো প্রথমে কোম্পানির নাম লিখবা। এই সাদিয়া নাম মনে করো যেহেতু ভাইরাল, তাহলে আমরা এই সাদিয়া কোম্পানি লিখি, তাই তো? কোম্পানি, সাদিয়া কোম্পানি। ওকে, তো এই যে আমরা সাদিয়া কোম্পানি লিখেছি, তো প্রথমে এটা আমরা কিন্তু 4 নাম্বার বেসিক শেখাচ্ছি, না 3 নাম্বার বেসিক? হ্যাঁ, এটা 3 নাম্বার বেসিক। আমাদের মোট বেসিক হবে, আমি আগেই বলে দিয়েছি, কয়টা? 5টা, এর বাইরে একটাও হবে না। তাহলে তুমি যখন বুঝতে পারছো এই চ্যাপ্টার সীমাবদ্ধ একটা অংশের মধ্যে, এখন তুমি যদি এর পরও যদি না পারো তোমার ব্যর্থতা। ওকে, তাহলে সাদিয়া কোম্পানি লেখার পর আমরা প্রথমে ভেরিয়েবলটা করব। কোনটা করব? তাহলে এখানে লিখবো ভাই ইনকাম স্টেটমেন্ট। সবাই আমার সাথে তো লেখো কিন্তু। ইনকাম, ইনকাম কি লিখবো ভাইয়া? স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট মানে কি? আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী। আন্ডার ভেরিয়েবল কস্টিং মেথড বা ভেরিয়েবল কস্টিং, এতটুকু লিখলেই এনাফ। মন থাকবে না? সবাই দেখো তো ভাই এই নামটা মন থাকবে কিনা? সাদিয়া কোম্পানি, ইনকাম স্টেটমেন্ট, আন্ডার কি? ভেরিয়েবল কস্টিং। এই পর্যন্ত সবার মনে থাকবে? তারপরে তুমি নিচে লিখবা ফর দা ইয়ার এন্ডেড বা পিরিয়ড এন্ডেড, একই কথা। হ্যাঁ, ডট 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 ডট, যত সাল থাকবে সেই সাল লিখে দিবা। তাহলে এই কনসেপ্টটা তোমাদের মনে থাকবে কিনা বলো? অন্তু ক্লাস করছো ভাই? তুমি অন্তু ক্লাস করছো? আচ্ছা, নিয়মিত ক্লাস করবা এখন থেকে, ঠিক আছে? ওকে, তাহলে এই যে আমাদের অংশটা আমরা লিখলাম সুন্দর করে ভাইয়া। তো লেখার পর এখন আমাদের একটা ঘর লাগবে, আর এই ঘরটা আমি যেভাবে শেখাবো সুন্দর করে বোঝার চেষ্টা করবা। একবার যদি বোঝার চেষ্টা করো 10টা মার্ক কনফার্ম হয়ে গেল। টাকার ঘর হবে মাত্র 2টা। দেখো এ পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া? এভাবে সুন্দর করে ঘর কাটবা।
তো প্রথমে যে নামটা দিবা পার্টিকুলারস, আমাদের আজীবনের কমন নাম। এখানে টাকা, এখানেও টাকা দিবা। তো এখন আমাদের প্রথমে যে নামটা লিখবা তার নাম হচ্ছে সেলস। মনে করো তোমার 5000 ইউনিট বিক্রি করবা 20 টাকা করে, তাহলে 5000 গুণ 20 যা হবে এই লাস্টের ঘরে লিখবা সেলস। না বোঝনি? তাহলে প্রথমে আমরা কি লিখবো আবার বলো? সেলস। এই সেলস এর পর লেস করবা, লেস কস্ট অফ গুড সোল্ড। এই কস্ট অফ গুড সোল্ড এর বাংলা অর্থ কি? বিক্রিত পণ্যের ব্যয়। যদিও আমাদের বাংলায় এই সাবজেক্টে লাগবে না, বাংলায় কোনো কিছুই পাবা না পরীক্ষার হলে, যে সব ইংলিশে। বাংলা না জানলে ক্ষতি নাই, সিস্টেম মনে রাখলেই হচ্ছে। তাহলে সেলস থেকে কি বাদ দিবা আবারও বলো? কস্ট অফ গুড সোল্ড। এই কস্ট অফ গুড সোল্ড নির্ণয় করার জন্য তোমার প্রথমে আসবে ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং কি? ইনভেন্টরি। এই ওপেনিং ইনভেন্টরি যতগুলা ইউনিট, আর একটু আগে আমরা 2 নম্বরে ওয়ার্কিং করে নিয়েছিলাম, মনে আছে? ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই তিনটা মিলাইয়ে যে ক টাকা হবে, মনে করো 8 টাকা হয়েছে বা 10 টাকা হয়েছে, আর ওপেনিং ইনভেন্টরি মনে করো 3000 আছে সাপোজ, তো এই 3000 এর সাথে ওই 10 টাকা করে গুণ। না বোঝনি? আর যখন অঙ্ক করব তখন আরো বিস্তারিত বুঝাই নেব। ওই যে কস্ট পার ইউনিট বের করেছিলাম, মনে আছে? ওয়ার্কিং 2 তে আমরা কস্ট পার ইউনিট বের করেছিলাম না? এই ভেরিয়েবল যে আইটেমে যত টাকা হয়েছে, এই ওপেনিং বা প্রোডাকশন বা এন্ডিং, এই তিনটার সাথে ওই ইউনিটের টাকা দিয়েই আমরা গুণ করব। আমার কথা ক্লিয়ার কিনা বলো সবাই? আর যখন আমরা অ্যাবজর্পশন মেথড করব, ওই যে ওয়ার্কিং এ আর একটা করে নিয়েছিলাম অ্যাবজর্পশনে 4টি আইটেম, ওই 4টা আইটেমে যত টাকা হয়েছে ওই টাকা দিয়েই ওপেনিং, প্রোডাকশন আর এন্ডিং এই তিনটাকে গুণ করব। ভেরিয়েবলের সাথে ভেরিয়েবলের টাকা গুণ, আর অ্যাবজর্পশন অঙ্কের সাথে ওইগুলোর সাথে ওই তিনটা গুণ। না বোঝনি? ওই ইউনিটির টাকা শুধু এই 3 জায়গায় লাগবে, আর কোথাও কাজে লাগবে না। কনসেপ্টটা ক্লিয়ার করো। ওপেনিং লিখেছো না, এরপরে আমরা কি লিখবো বলেছি বলো তো? প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং। আমরা সংক্ষেপে প্রোডাকশন লিখি যাতে তোমাদের মনে থাকে। প্রোডাকশন। তাহলে ওপেনিং প্রোডাকশন, প্রোডাকশন মনে করো সাপোজ 4000 ইউনিট, ওই 4000 ইউনিটের সাথে ওই 10 টাকাই গুণ হবে। ওপেনিং এর সাথে যত দিয়ে গুণ, প্রোডাকশনের সাথে তত দিয়ে গুণ, এন্ডিং এর সাথেও তত দিয়ে গুণ। না মন থাকবে না? সবাই কি কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছো? আর ক্লিয়ার না হলে আমি যখন অঙ্ক করাবো তখন ভালো ক্লিয়ার হয়ে যাবে। আমরা সাধারণ অবস্থায় কোনো নাম টাম দিব না, নাম টাম দিলে তোমাদের জটিলতা আসবে, আর এর জন্য নাম্বার কাটে না। আর এর সাথে আমরা এন্ডিং ইনভেন্টরি মাইনাস করব। আমার উদ্দেশ্য কস্ট অফ গুড সোল্ড বের করা, এর জন্য ওপেনিং ইনভেন্টরি তার সাথে প্রোডাকশন যোগ করার পর এখন এন্ডিং ইনভেন্টরি বাদ দেবো। আর এই প্রত্যেকটা ইউনিটের সাথেই আমাদের গুণ হবে কি? ওই কস্ট পার ইউনিটে যা তথ্য ছিল তাই। তোমরা কি এই অংশটুকু ক্লিয়ার করো না ভাইয়া? তারপরে আমি আরো তথ্য বলবো। রাকিবুল ইসলাম, এটা হচ্ছে 3য় অধ্যায় ভাইয়া, 3য় চ্যাপ্টার আমরা লিখে দিয়েছিলাম। তোমরা সবাই একটু ক্লিয়ার করো না ভাইয়া এ পর্যন্ত, যে আমি
যে পর্যন্ত বুঝাইছি সবাই মোটামুটি ক্লিয়ার আছো কিনা একটু জানাও। সবাই ক্লিয়ার আছে কিনা বলো আমাকে। না, আমি এখনো এখানে একটু কাজ আছে হালকাই, সেই কাজটা করে তাই লাস্টে আমি দ্বিতীয় করে টাকা দেবো, বুঝতে পেরেছো? ওকে, মানে আমার যে কাজগুলো আছে এই কাজগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা দিয়ে দিব, সমস্যা নেই। এবারে আমি কি পরের অংশে যাব? তো লেখো যোগ আনফেভারেবল। আনফেভারেবল হলে যোগ হবে, কি বলিস আবার বলো। যোগ হবে, আর ফেভারেবল হলে বিয়োগ হবে। আর এটা কোশ্চেনে সরাসরি লেখা থাকবে যে আনফেভারেবল ভেরিয়েন্স অথবা ফেভারেবল ভেরিয়েন্স, এই তথ্যটা সরাসরি কি থাকবে, লেখা থাকবে। আনফেভারেবল ভেরিয়েন্স যদি হয় তাহলে আমরা যোগ করব, যদি কোশ্চেনে থাকে। আর যদি ফেভারেবল ভেরিয়েন্স থাকে তাহলে কি করব, মাইনাস করব। হ্যাঁ, আরো বিস্তারিত যদি ব্যাখ্যা লাগে আমি মানে অঙ্কর সময় বুঝাই দেব, মানে কেন যোগ হচ্ছে কেন বিয়োগ হচ্ছে এই ব্যাখ্যাগুলো করাবানি। এখন আমি তোমাদের নিয়ম শেখাচ্ছি, এই নিয়মে বাড়তি অন্য কথা বলতে গেলে হয়তো বা আমার নিয়মে দিতে ভুল হয়ে যাবে বা তোমাদের বুঝতে অসুবিধা হবে, এজন্য নিয়মের সময় আমি আর কোনো কথা বলতেছি না। তাহলে এই যে তথ্যটা পাইলাম, এই তথ্যর নাম কি, কে বলতে পারবে? কে বলতে পারবে বলো তো? কেউ পারবা না? হ্যাঁ, কস্ট অফ গুড সোল্ড। এতক্ষণ ধরে যা করলাম এর নাম কি? না, এখনো বোঝোনি? এই দেখো তোমরা উপর থেকে আবারও তথ্যগুলো আরেকবার দেখো না। আর যারা লাইভে আছো কমেন্টে জিজ্ঞাসা করতে পারো কোনো সমস্যা হলে। সবাই একটু বলো তো ভাইয়া এ পর্যন্ত ক্লিয়ার কিনা, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার করতেছো তোমরা, সবাই ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার তাই না ভাইয়া, বলো। এই পর্যন্ত ক্লিয়ার, তাই জিজ্ঞাসা করেছি। এখন বলো ভাইয়া। ও যা লেখে লিখুক, আমি যা লেখাচ্ছি এই পর্যন্তই মন দাও, বইয়ে যা লেখে লিখুক। ওর নাম তো আমি এখনো দেই নাই পাগল, আমি বলেছি এখন এই যেইগুলা বের করলাম এর নাম কি, এই যা বের করেছি এর নাম কস্ট অফ গুড সোল্ড। এতক্ষণ ধরে আমি এক এক করে যাই, তোমাদের সহজ করে বুঝাই দিই। এখন বলো ভাইয়া, ওই যে সেলস এর টাকা, আর এতক্ষণ ধরে ক্যালকুলেশন করে পাইলাম কস্ট অফ গুড সোল্ড। তো এই দুই অংশ বিয়োগ করে যে মানটা পেয়েছি এই মানের নাম হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। কি বলিস আবার বলো। গ্রস কন্ট্রিবিউশন মার্জিন, মানে এই যে যোগ বিয়োগ করে আমরা যেটা পেয়েছি, হ্যাঁ, এই অংশের নাম গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এই পর্যন্ত সবাই আবার ক্লিয়ার কিনা বলো তো। মার্জিনে এন হবে না মনে হয়, এম আই জি আই এন হবে শুধু। দেখো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, মানে আমরা সেলস থেকে যখন কস্ট অফ গুড সোল্ড বাদ দেব, দিয়ে যেই মান পাবো তার নাম কি, গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। গ্রস
কন্ট্রিবিউশন কি মার্জিন। আচ্ছা, এই অংশের সাথে আমাদের ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স, যাকে আমরা অপারেটিং এক্সপেন্স বলেও চিনি, ওটা বাদ দিতে হয়। কি বাদ দিতে হয় বলো তো? ভেরিয়েবল অপারেটিং বা কমার্শিয়াল একই জিনিস, তাহলে এর থেকে লেস করবা, লেস ভেরিয়েবল। আর ওই যে আমরা ওয়ার্কিং এ লিখেছিলাম ওটা কিন্তু কমার্শিয়াল না, ওটা বললাম ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং, গুলাই ফেলো না কিন্তু। ভেরিয়েবল অপারেটিং এক্সপেন্স, এর আর একটা নাম কমার্শিয়াল। ভেরিয়েবল অপারেটিং এক্সপেন্স লেস করব, তাহলে তোমাদের ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং আর অপারেটিং গোলায় যাবে না তো? তাহলে অপারেটিং এক জিনিস, এখানে সেলিং সংক্রান্তও লেখা থাকতে পারে, অফিস সংক্রান্তও লেখা থাকতে পারে। যদি দুইটাই থাকে ভেরিয়েবল, তাহলে দুটো যোগ করে বাদ দিবা। তো এখন এই যে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে যখন তুমি ভেরিয়েবল অপারেটিং এক্সপেন্স বাদ দিবা, বাদ দিয়ে যে মানটা পাবা তার নাম শুধু কন্ট্রিবিউশন মার্জিন। মনে থাকবে, কন্ট্রিবিউশন। এর কিন্তু সহজ নাম আছে গ্রস প্রফিট, বুঝছো? তাই এই অঙ্কের ক্ষেত্রে কন্ট্রিবিউশন বলা হয়, এজন্য এটাই লেখা হয়, বুঝছো? ওকে, তাহলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন আর ভেরিয়েবল অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে যে মানটা পাবা এর নাম কি বলবো? আবার বলো ভাইয়া। কন্ট্রিবিউশন মার্জিন। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে ভাইয়া? বলো তো, এই পর্যন্ত কারো সমস্যা আছে? নাই? তাহলে এর পরে আমার একটা আইটেম আছে, খুব ভালো করে বুঝবা, খুব গুরুত্বপূর্ণ একটা আইটেম, লেস। আমি কিন্তু আগেরটাই করেছি লেস ভেরিয়েবল অপারেটিং এক্সপেন্স। ওই সুরে সুরে তুমি জানো আবার এমন লিখো না ফিক্সড অপারেটিং এক্সপেন্স, এই কথা লিখো না, লিখবা ফিক্সড এক্সপেন্স। কি লিখবা আবার বলো? নট ফিক্সড অপারেটিং এক্সপেন্স। আমার কথা বুঝেছো? ওকে, এই কারণে এই ফিক্সড এক্সপেন্স দুই প্রকার আছে। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ফিক্সড, তোমার মনে আছে যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই মানটা কোথায় লিখেছিলাম? ওকে, ভেরিয়েবলে লিখছিলাম, তার মানে পার ইউনিটের মধ্যে বাদ পড়েছে কিনা বলো? তাহলে এই জায়গায় লিখতে হবে এখন, না এখনো বোঝো নাই? মানে পুরো এই চ্যাপ্টারের ছকটা আমার মাথায় যেভাবে রেখে দিয়েছি বা আমি যেভাবে উপস্থাপন করতেছি তোমাদের এভাবে মাথায় রেখে দিতে হবে, সুন্দর করে এটা রেখে দিতে হবে। আর এই ওই হচ্ছে আজহারি সাহেবের যেভাবে একটা হুজুর সুন্দর করে নকল করে ভিডিও বানায় না, ওই হুজুরের ভিডিও দেখছো? আচ্ছা আচ্ছা, তোমরা যারা পারো ছোট একটা বোর্ড কিনে নেবা বা খাতায় ঠিক আমার মতো করে ভিডিও বানায় আমাদের গ্রুপে পোস্ট করবা, কার্ডটা কত সুন্দর হয়। ঠিক আছে? এটা কিন্তু একটা অভ্যাস বা যোগ্যতা। মনে করো তুমি ভবিষ্যতে টিচার হলে এখন থেকে যদি অভ্যাস হয়, বা দু চারটে যদি স্টুডেন্ট পড়াইতে পারো আশেপাশে, বা আমার মতো অফলাইনে না পড়াই যদি অনলাইনে ভবিষ্যতে পড়াইতে চাও, এভাবে কিন্তু তোমার যোগ্যতার পরিচয় দিতে হবে। বুঝতে পেরেছো? যাদের সময় আছে সুন্দর করে এভাবে আমার মতো করে বানাবা, হ্যাঁ, বানায়ে আমাদের গ্রুপে পোস্ট করবা, তাহলে ভয় ভীতি কেটে যাবে এবং তোমাদের একটা যোগ্যতা বৃদ্ধি পাবে। সুন্দর করে ক্লাস নিতে পারাও একটা যোগ্যতা, বা তোমার একটা কি বলা যায় অভিজ্ঞতা সঞ্চয় হবে। তাহলে ফিক্সড কি লিখবো? ম্যানুফ্যাকচার ইং ওভারহেড।
তাহলে এখানে দুইটা আইটেম থাকবে, তো এখানে প্রথমে লিখবা, হ্যাঁ। আর একটা থাকবে ফিক্সড অপারেটিং এক্সপেন্স। এবার লিখবা অপারেটিং, না বোঝনি? এই অপারেটিং এর থাকতে পারে সেলিং সংক্রান্ত বা অফিস সংক্রান্ত, যাই থাকুক সেই নামে লিখবা কিন্তু, হ্যাঁ। ফিক্সড অপারেটিং কি এক্সপেন্স। তাহলে এই দুইটা যোগ করে আমরা বাদ দিব কোন তথ্য থেকে, কে বলতে পারবে? কন্ট্রিবিউশন মার্জিন থেকে। ইয়েস, এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে বাদ দিয়ে যেই মানটা পাবো একেই বলা হয় নেট অপারেটিং ইনকাম। কি বলেছি? Need operating income. অপারেটিং কথা না মনে থাকলে নেট ইনকাম লিখে দিবা। দেখো তোমাদের এবার আমাদের কিন্তু 3 নাম্বার ধাপ শেষ হয়েছে। 3 নাম্বার ধাপ সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও। Very clear. ওকে, সবাই একটু আমাকে জানাও যে ক্লিয়ার হয়েছে কি না। জি ভাই clear. ঠিক আছে, ভালোভাবে ক্লিয়ার না হলে কিন্তু সমস্যা। জিজ্ঞাসা করবা, আমি বুঝাইয়ে দেবো, প্রবলেম নাই। কিন্তু একবার যদি ক্লিয়ার না হয় তোমাদেরই প্রবলেম হবে। তাহলে সবাই মোটামুটি ক্লিয়ার? আমরা পরের অঙ্কে যাব। পরের অংশে যাব কিনা বলো? ঠিক আছে, তাহলে আমাদের আর কত সময় আছে দেখো তো? বেশ সময় আছে। এই সময়ের মাঝে আমাদের বেসিকটা যদি আমরা আগে শেষ করতে পারি, এই আলহামদুলিল্লাহ। ওকে, তো এখন এখানে আর ছোট নাম কার আছে দেখি? ছোট নাম তো আর দেখতেছি না। আচ্ছা, তানিয়ার নামে লিখি, তানিয়া নামটা ছোট আছে। তানিয়া কোম্পানি, সাদিয়া তানিয়া, তাই তো? কোম্পানি। এখানে আমরা কি লিখবো বলো তো? এরপর বলো। Income statement under observation costing approach. ইয়েস, তাহলে আমরা এখন লিখবো যে ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট আন্ডার আমি চাইলে ওই অংশে মুছে মুছে ঠিক করে দিতে পারতাম, তারপরও তোমাদের লিখে লিখে বোঝাচ্ছি। তানিয়া কোম্পানি ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। আর নিচেই তোমাদের মনে আছে ফর দা ইয়ার এন্ডেড লিখতে হয়। ডট 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 ডট। টাকা টাকা। আর এখানে কি লিখবো আমরা? পার্টিকুলারস। একই নিয়মে, বেশি চেঞ্জ না কিন্তু অল্প চেঞ্জ, আর সেই অল্প চেঞ্জটাই তোমাদের ধরতে হবে। এই যে সেলস, লেস কি করব? কস্ট অফ গুড সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। এখানে ছিল আমাদের প্রথমে ওপেনিং, ইনভেন্টরি। এখানে পার ইউনিট গুণ করতে হবে ওই যে
তোমার অ্যাবজর্পশনে যে পার ইউনিট বের হয়েছিল তাই দিয়ে, না বোঝনি? কখনোই কিন্তু সেম হবে না, এটা মাথায় রেখো। সেম হলে তাহলে দুইটা পদ্ধতি তো আর হতো না। আর এখানে যোগ প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং, আর এই তিনটাকেই সেম সেম মান দিয়ে গুণ, যা দিয়ে গুণ করবা তিনটাকেই সেম সেম টাকা দিয়ে গুণ। এর থেকে আমাদের বিয়োগ হবে মাইনাস এন্ডিং ইনভেন্টরি। তোমরা নোট করতেছো আমার সাথে সাথে? জি ভাইয়া। বাহ। তাহলে এই অংশের সাথে এরপরে কি করেছিলাম, কার মনে আছে? এরপরে আনফেভারেবল ভেরিয়েন্স, হ্যাঁ, আনফেভারেবল ভেরিয়েন্স যোগ করেছিলাম। এটা কোথায় দেয়া থাকবে? কোশ্চেনে দেওয়া থাকবে। হ্যাঁ হ্যাঁ, সরাসরি লেখা থাকবে, যে কোনো একটা থাকবে, কিন্তু আনফেভারেবল ভেরিয়েন্স বা ফেভারেবল যে কোনো একটা থাকবে, দুটোই থাকতে পারবে না। কারণ একই সাথে তুমি হচ্ছে আওয়ামী লীগ আবার একই সাথে বিএনপি করতে পারবা? করলে তো তোমার বল কেউ বিশ্বাস করবে না ভবিষ্যতে, দুই পক্ষই তোমার মারবে তখন। মাইনাস ফেভারেবল ভেরিয়েন্স। এই অংশ পর্যন্ত এখানে শেষ না, আগের অংশে এই পর্যন্ত শেষ হয়েছিল। আমি কি এই অ্যাবজর্পশনে শেষ করেছি? তোমরা বলো ভাইয়া, বলো বলো বলো। তাহলে এই অংশের পর দুইটা নাম থাকবে, যে কোনো একটা হবে, যদিও এখানে লিখবা যোগ আন্ডার ফ্যাক্টরি ওভারহেড। কি বলেছে আবার বলো? আন্ডার ফ্যাক্টরি ওভারহেড, এটা যোগ হয়, অথবা ওভার ফ্যাক্টরি ওভারহেড থাকতে পারে, সেই ক্ষেত্রে কি করবা? বিয়োগ করবা। হ্যাঁ, তাহলে এই যে আমরা আন্ডার ওভার দিচ্ছি, যে কোনো একটা থাকবে, দুইটা না। মাইনাস ওভার, ওভার থাকলে মাইনাস হবে, ওভার ফ্যাক্টরি ওভারহেড, ওভারহেড। আমি কিন্তু সহজ ভাষায় লিখে দিচ্ছি, কোনো জটিলতা বা কঠিন শব্দ ইউজ করতেছি না। এই যে মান পালাম, এই মানের নাম কি? কস্ট অফ গুডস। ইয়েস, এতক্ষণ ধরে যা করলাম কস্ট অফ গুডস সোল্ড, তো ওই উপরে সেলস ছিল, ওই সেলস থেকে এই কস্ট অফ গুডস সোল্ড এখন কি করব? মাইনাস করবো, এই যোগ করবো, তাই না? মাইনাস করব, মাইনাস করে যে তথ্যটা পাবো তার নাম কি, কেউ বলতে পারবা? না, আর গ্রস বলা যাবে না, এখানে বলবা কন্ট্রিবিউশন মার্জিন। এরা গ্রস নেই। হ্যাঁ, হ্যাঁ, সরাসরি ডাইরেক্ট অ্যাকশন, কন্ট্রিবিউশন মার্জিন। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা তোমরা বলো তো ভাইয়া? ওকে, তোমরা আমার এই মতো করে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখবা বা মুখস্থ করবা। হ্যাঁ, এই কন্ট্রিবিউশন মার্জিনের পর এবার তোমার মাইনাস করতে হবে লেস। আচ্ছা, ওখানে কি লেস করেছিলাম, কার মনে আছে? এই ওখানে কি লেস করেছিলাম? ভেরিয়েবল অপারেটিং। তারপরে আবার কি লেস করেছিলাম? তো এখানে এখানে অত কাহিনী নেই ভাইয়া, এখানে একটা কাহিনী, লেস অপারেটিং এক্সপেন্স, একবারে, আর কোনো লেস নেই। তাহলে মন থাকবে না?
জি ভাইয়া। তাহলে তার থেকে একটু এখানে ঝামেলা কম, লেস অপারেটিং এক্সপেন্স, তাই না ভাইয়া? অপারেটিং এক্সপেন্স আবার দুই ধরনের থাকে, ভেরিয়েবল অপারেটিং, ভেরিয়েবল অপারেটিং এক্সপেন্স, আর একটা কি ফিক্সড, ফিক্সড অপারেটিং। এখানে আর ম্যানুফ্যাকচারিং আসলো না, কারণ তোমাদের মনে আছে তো যে ম্যানুফ্যাকচারিং ভেরিয়েবল আর ফিক্সড সব কিন্তু ওই পাওয়ার ইউনিটে চলে গেছিল, মনে আছে? তাহলে এই অঙ্কটা ওর থেকে একটু সহজ না? তাহলে এই দুইটা মাইনাস করে যা পাবা তার নাম কি? হ্যাঁ, নেট অপারেটিং ইনকাম। এর নাম কি বলবা? নেট অপারেটিং ইনকাম অথবা নেট ইনকাম। তোমাদের এই অংশটাও ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে। জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, তাহলে তোমাদের এই অংশও ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে আর প্রবলেম নাই। আমাদের আর কয়টা ওয়ার্কিং বাকি? একটা। মানে আমাদের বেসিক বিষয় মোট শেখাইতে চেয়েছিলাম কয়টি আমরা? 5টি। তো এর মাঝে আমাদের 4টি শেষ। হ্যাঁ, আর একটি শেখাইলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা কি পরের তথ্যে চলে যাব ভাইয়া? বলো তো, যারা লাইভে দেখতেছো কমেন্টে জানাইতে পারো। আমরা তাহলে পরের তথ্যে যাচ্ছি ভাইয়া। আমাদের 1 নম্বরে কি শিখাইছি একবার তোমরা বলো তো দেখি, মনে আছে কিনা? না না, আমরা ওপেনিং এন্ডিং এর একটা কাজ শিখেছি। 2 নম্বরে কস্ট পার ইউনিট, 3 নম্বরে ইনকাম স্টেটমেন্ট ভেরিয়েবল, আর 4 নম্বরে ইনকাম স্টেটমেন্ট কি অ্যাবজর্পশন। আর 5 নম্বরে যে কাজটা আমরা করব এর নাম হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। রিকনসিলিয়েশন, অনেকেরই বানান ভুল হবে কিন্তু, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট যখন তোমরা করবা খুব ভালো করে মনে রাখবা, অনেক নিয়ম আছে, তবে আমি একটা শর্টকাট রুল তোমাদের দেখাইয়ে দিব, ইনশাআল্লাহ একবারে কভার হয়ে যাবে। দেখো ঘর কতটুকু দেখেছো, তার মানে অঙ্কটা বেশি বড় না, এতটুকু বুঝতে পেরেছো নাকি? ভেরিয়েবল আর অ্যাবজর্পশন। আচ্ছা, আমরা টাকা টাকা লিখি, অত কিছু দরকার নাই, সংক্ষেপে শিখাইয়ে দিই। টাকা টাকা, আর এর নাম পার্টিকুলারস। পার্টিকুলারস টাকা টাকা। তা তোমরা প্রথমে লিখবা যে নেট অপারেটিং ইনকাম। কি লিখবা আবারও বলো? অপারেটিং। আমি কিন্তু একেবারে আপডেট সিস্টেমে একটা ছক বানাইছি, সেই ছকটাই তোমাদের শেখাচ্ছি, নেট অপারেটিং ইনকাম। মানে এই ছকের মাধ্যমে করলে মানে সহজে বুঝবা। তো এখানে প্রথমে লিখবা আন্ডার ভেরিয়েবল কস্টিং, দেখো একেবারে শর্টকাট করে দিয়েছি, আন্ডার ভেরিয়েবল কস্টিং। মানে আমরা উপরে প্রফিটের নাম লিখে নিয়েছি, লিখে আবার ভেরিয়েবল কস্টিং এ কি প্রফিট পেয়েছো, লেস আন্ডার। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা মনে রাখবা ভাইয়া, ভেরিয়েবলটা ছোট হয় এই জন্য ভেরিয়েবলটা নিচে লিখবা, আর অ্যাবজর্পশনটা বড় হয় এই জন্য উপরে অ্যাবজর্পশনটা লিখবা, মনে থাকবে?
মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ছোট বড় হয়, তাছাড়া কোনো ঝামেলা ছিল না। এখন কোনো কারণে যদি অ্যাবজর্পশন ছোট হয় তাও উপরে লিখবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আবার বলো, আন্ডার অ্যাবজর্পশন কস্টিং লেস আন্ডার কি কি লেস করবা? প্রফিট। দুইটারই একটা করে প্রফিট বের করলাম না, 3 আর 4-এ? হ্যাঁ, তাদের ওই প্রফিট দুইটা আমরা যোগ বিয়োগ করে দিলাম, দিলে যা উত্তর হলো ওটা ডাবল দাগে ক্লোজ করে দিবা। এবার লিখবা চেঞ্জ ইন ইনভেন্টরি। চেঞ্জ ইন ইনভেন্টরি। এই চেঞ্জ ইন ইনভেন্টরি কত মিনিট আছে দেখো তো? 5। হ্যাঁ, হয়ে যাবে। এই চেঞ্জিং ইনভেন্টরির ভিতরে প্রথমে দেখো অ্যাবজর্পশন আগে লিখবা। কি লিখবা? অ্যাবজর্পশনের এন্ডিং ছিল না, এন্ডিং থেকে ওপেনিং টাকা মাইনাস করে এখানে বসাবো অ্যাবজর্পশনে, না বোঝনি? লেস ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা ওপেনিং আর এন্ডিং লিখেছি কিনা বলো? তাহলে এই এন্ডিং থেকে ওপেনিং কি করবা? মাইনাস করবা, করে যে তথ্য থাকবে বিয়োগ করে দিবা, দিয়ে দেখবা এই দুইটা টাকা যদি মিলে যায় তাহলে মনে করো তোমার অঙ্ক ঠিক আছে। মনে করো তোমার পরীক্ষা এটা চাই না রিকনসিলেশন, তুমি এটা অনুমান করে ছোট করে মনে করো না নিজের থেকে ওয়ার্কিং মতো করে নিতে পারো। যদি মিলে যায় তাহলে মনে করবো অঙ্ক ঠিক আছে, আর যদি না মেলে মনে করবা কি অঙ্ক ঠিক নাই। তাহলে এই 5টা ওয়ার্কিং মনে রাখতে পারবা কিনা বলো তো? এই 5টা ওয়ার্কিং মনে রাখতে পারলে তোমার এই চ্যাপ্টার 100-তে 100 শেখা হয়ে গেল। অঙ্ক করালে আবার বুঝবা। বুঝিনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো অ্যাবজর্পশনটা উপরে, মানে এখানে যোগ করার তো কিছু নেই, অ্যাবজর্পশনটা উপরে আর নিচে এই ভেরিয়েবলটা মাইনাস করে দেবা, বুঝনি? আর নিচেই এন্ডিং থেকে ওপেনিং দুইজনেরই দেখো মাইনাস করে করে নিচে নিয়ে তারপর আবারও বিয়োগ। যদি উত্তর মেলে তাহলে মনে করবো অঙ্ক হয়েছে। আর মেন বিষয় হচ্ছে ভাইয়া তোমরা নিয়মিত অঙ্কগুলো করবা, ইনশাল্লাহ 100% ক্লিয়ার হয়ে যাবে। আগামী দিন যখন অঙ্ক করাবো তখন তো বুঝতেছই, গুছাইয়ে আমরা করাইয়ে দিব, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সবাই ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। তাহলে রেখে দিলাম ভাইয়া, আমরা আগামী দিন ইনশাল্লাহ অঙ্ক শুরু করে দিব। সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই। হুম